সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এন্টারপ্রেনার বাংলাদেশ আয়োজিত ফাউন্ডার্স জার্নির আজকের পর্বে আমি বন্নি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে বরাবরের মতোই আছেন এমন একজন অতিথি যিনি তার ব্র্যান্ড মুভ অ্যান্ড ট্রিপের মাধ্যমে ট্রাভেল ইন্ডাস্ট্রিকে দেখছেন একটি নতুন চোখে। গল্পের মাধ্যমে আমরা শুনবো তার পথ চলা, তার সংগ্রাম এবং অবশ্যই তার ভবিষ্যতের ভিশনগুলো। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথি প্রজ্ঞানুর রহমান মুগ্ধ ভাইয়ের সাথে। ভাইয়া কেমন আছেন? জি আপু, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। ভাইয়া, আপনার নামটা খুবই সুন্দর। আমি জানতে চাইবো আপনার নামটা কে রেখেছে? আমার নামটা রেখেছিল হচ্ছে আমার ছোট মামি। আমি যতদূর জানি প্রজ্ঞানুর রহমান মুগ্ধ। প্রজ্ঞানুর অর্থ জ্ঞানের আলো, এতটুকুই জানি, আর কিছু না। আর 2024 থেকে মুগ্ধ নামটা তো এমনি আমাদের সবার ঘরে ঘরে। বর্তমানে এখন এমনও হয় যে সামটাইমস কোনো ক্লায়েন্ট ফোন দিল, মুগ্ধ শুনলেই সে তো আগে আবেগে আপ্লুত হয়, পরবর্তীতে আমার সাথে অন্য ব্যাপারে কথাবার্তা বলে। আচ্ছা, আপনার ব্র্যান্ডটার নাম হচ্ছে মুভ অ্যান্ড ট্রিপ। সো এইটার নামকরণটা কিভাবে হয়েছিল? বেসিক্যালি মুভ অ্যান্ড ট্রিপটা নেমটা হওয়ার মেইন রিজনটা হচ্ছে আমার নাম হচ্ছে মুগ্ধ। সো মুগ্ধর ফার্স্ট ওয়ার্ডটা যদি আসে, এটা এম থেকে হচ্ছে আসলে মুভ অ্যান্ড ট্রিপের মুভেন্টটা নেওয়া। তো বেসিক্যালি দেখা যায় আমরা যখন ট্রিপের মধ্যে থাকি বা ট্যুরের মধ্যে দেখা যায় সবসময় মুভিং অ্যারাউন্ড হতে থাকে, লাইক হোটেল, ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, হোটেল, ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, সব কিছু এটা নিয়ে মুভ করা হয়। সো যার কারণে এটাকে মুভ নেওয়া আসার মুভ অ্যান্ড, এটাকে শর্ট করে মুভ এন। এবং ট্রিপটা আসলে দেখা যায় বর্তমানে যদি আপনি দেখেন সবাই ট্যুরস অ্যান্ড ট্রাভেলটা ইউজ করে, বাট আমি একটু স্ট্যান্ডার্ডটা ফলো করতে চাই, যার কারণে একটু ইউনিক রাখার জন্য আমি ট্রিপ রেখেছি, জাস্ট শর্ট করে, সো দ্যাট মানুষ যাতে ইউজুয়ালি কথা বলার সময় নর্মালভাবে বলতে পারে মুভ অ্যান্ড ট্রিপ। ওইখান থেকে হচ্ছে একসাথে মুভ অ্যান্ড ট্রিপটা করা। আচ্ছা, আপনাদের লোগো তৈরির সময় আপনারা কি কি জিনিস মাথায় রেখেছিলেন? আপু, লোগো তৈরির সময় আমার ফার্স্ট অফ অল যে জিনিসটা থিঙ্কিংয়ে ছিল, মুভ অ্যান্ড ট্রিপের এম যাতে প্রপারলি যাতে বোঝা যায়, লাইক যেই লোগোটা হবে সেখানে এম যাতে ভিজিবল থাকে। এবং এর পাশাপাশি যে ব্যাপারটা, যেহেতু এটা ট্রিপ, লাইক লেখা যায় আমাদের ট্রিপের ফার্স্ট যে থিংটা সেটা হচ্ছে এরোপ্লেন। সো ওইখানে আমি এম এবং হচ্ছে এরোপ্লেনটা যাতে হচ্ছে ভিজিবল থাকে, এটা হচ্ছে মেইন মাথায় রেখেছিলাম। আচ্ছা, আমার এটা জিজ্ঞেস করার উদ্দেশ্য হচ্ছে নতুন উদ্যোক্তারা যখন আসলে চিন্তা করে যে আমি একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে চাই বা একটা স্টার্টআপ অ্যাড করতে চাই, তখন তারা আসলে কি কি জিনিস মাথায় রেখে মনে হয় যে নিজের ব্র্যান্ডটার নামকরণ করবে এবং লোগো ডিজাইন, কালারগুলো? প্রথম ব্যাপার যদি আপনি কালারের কথা বলি আমি, সেই ক্ষেত্রে কালার সবসময় একটা স্ট্যান্ডার্ড যে কোনো একটা কালার হতে হবে। সেটা আপনার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আপনার ব্র্যান্ডিং, প্রত্যেকটা জায়গায় একটা কালার থাকতে হবে। যখন আপনি ভ্যারিয়াস টাইপের কালার ইউজ করবেন, ওই জিনিসটা মানুষের ফোকাসে আসবে না। যেমন দেখা যায় আমরা যখন স্ক্রল করি বিভিন্ন পেজের পোস্ট, আমরা দেখতে দেখতে হয় কি এটা আমাদের মাথায় সেট হয়ে যায়। সো ওইটা আমরা জানি এটা কী কালার। যখন আমি সেম কালারটি ইউজ করবো বা সেম ফন্টের জিনিস যখন দেখবো, দেখা যায় ইজিলি আমি বুঝতে পারি এটা এই পেজের পোস্ট। বা আমরা যেহেতু সবাই কিন্তু সোশ্যাল মিডিয়া ফ্রিকটাই হয় সবচেয়ে বেশি, সো যখন ভেরিয়াস কালার থাকে ওটা বোঝাটা বা মাথায় আসাটা অনেক লেট হয়, লেটেন্সি থাকে। বাট যখন সেম কালার, সেম ফন্ট থাকে, দেখা যায় ইজিলি আমরা গ্র্যাব করতে পারি এটা এই পেজ থেকে পোস্টটা করা হয়েছে। এটা একটা ব্যাপার। এর পাশাপাশি হচ্ছে আমাদের যে ব্র্যান্ডিং করার যে ব্যাপারটা, যেমন দেখেন আজ থেকে 5 বছর 10 বছর আগে চিন্তা করলে আপনি দেখবেন প্রত্যেকটা এজেন্সির নামের পরে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। এই জিনিসটা না খুব লেন্দি একটা প্রসেস, বা বলা যায় এটা এখন আর ভালো লাগে না। যেমন ওই যে হয়ে গেছে আল্লাহর দান হোটেল, ওই ব্যাপারটা। সো আপনি যদি স্ট্যান্ডার্ড ফলো করতে চান, অথবা 2025 সালে এসে আপনাকে অবশ্যই 27 সালে চিন্তা করতে হবে, এছাড়া আপনি কিন্তু ফাস্ট ফরওয়ার্ড আগাতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার ব্র্যান্ডের নাম, এটা যেই ক্ষেত্রেই হোক না কেন, মাস্ট এমন একটা নাম হতে হবে যেটা ইউজুয়ালি মানুষ কথার মধ্যে আপনার কথাটা নামটা বলে ফেলতে পারবে, ইজিলি স্পেল করতে পারবে এবং মনে রাখতে পারবে। এবং আরেকটা ব্যাপার, আপনার ব্র্যান্ডের নাম যেটা হবে মাস্ট আপনার ওয়ার্কের সাথে সেটা একটু হলেও সিমিলারিটি থাকতে হবে। লাইক আমাদের সবচেয়ে বড় প্রবলেমটা যেটা হয়, আমাদের ব্র্যান্ডিং যেটা থাকে বা কোম্পানির নাম যেটা থাকে সেটার সাথে আমাদের লোগোর কোনো ম্যাচ থাকে না, অথবা দেখা জাস্ট আমরা ওয়ার্ডটা লিখে দিয়েছি। যেমন ধরেন আমি একটা সময় ফার্স্টে যখন মুভ অ্যান্ড ট্রিপ নামটা অফিসিয়ালভাবে যখন না করি, তার আগে দেখা যায় আনঅফিসিয়ালভাবে আমি জাস্ট মুভ অ্যান্ড ট্রিপ লিখতাম। সো একটা টাইমে আমি জিনিসটা ফলো করলাম যে এইটা তো আসলে ব্র্যান্ডিং হয় না। ব্র্যান্ডিংয়ের জন্য মাস্ট আমাকে একটা লোগো, যেটা দেখলে মানুষ বুঝতে পারবে হ্যাঁ কোথাও না কোথাও দেখছে, অথবা এটা দিয়ে রিপ্রেজেন্ট হয় যে এটা একটা মুভ অ্যান্ড ট্রিপের লোগো বা ট্রিপের একটা লোগো। সো যে কোনো ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে মাস্ট বি আপনার কোম্পানি যেই বেসিসে সেইটার সাথে সিমিলারিটি রাখাটা প্রয়োজন। আচ্ছা, আমি খুব শর্টলি আসলে মুভ অ্যান্ড ট্রিপকে ওভাবে ইন্ট্রোডিউস করি নাই, আপনার মুখ থেকে একটু জানতে চাইবো হোয়াট ইজ মুভ অ্যান্ড ট্রিপ? মুভ অ্যান্ড ট্রিপ সোজা বাংলা যদি বলি বা ইংলিশেও যদি বলি, হ্যাসেল ফ্রি ট্রাভেল, বাজেট ফ্রেন্ডলি ফেয়ার।
সোজা আচ্ছা। কথায় আপনার ট্রাভেল, ইন্টারন্যাশনাল যত ট্রাভেল আছে হ্যাসেল ফ্রি থাকার জন্য মোভেন্ট্রিপ, এবং বাজেট ফ্রেন্ডলি ফেয়ার, অর্থাৎ এয়ার টিকেটের যে প্রাইসটা সেটা একটা বাজেট ফ্রেন্ডলি হওয়ার জন্য। যেমন বাজেট ফ্রেন্ডলি বলতে আমরা কি বুঝি, একদম হচ্ছে বাজেটের মধ্যে যেই টিকিটটা আমি নিতে পারবো। সো ওই হ্যাসেল ফ্রি ট্রাভেল, যেখানে আপনার কোনো হ্যাসেল নেওয়া লাগবে না, অর্থাৎ আমরা যখন ট্রিপে যাই আমরা চাই রিল্যাক্সে থাকবো। সো সেখানে যদি আমি হ্যাসেল নেই তাহলে কিন্তু আমার ট্রিপটা হচ্ছে না। সো মোভেন্ট্রিপ সোজা বাংলা যদি আপনি বলেন, হ্যাসেল ফ্রি ট্রাভেল, বাজেট ফ্রেন্ডলি ফেয়ার, যেখানে আপনি হ্যাসেল ফ্রি একটা ট্রাভেল পাচ্ছেন, হলিডে প্যাকেজ পাবেন, এবং তার পাশাপাশি হচ্ছে ভিসার, হ্যাসেল ফ্রি ভিসার জন্য হচ্ছে অ্যাপ্লাইং পাচ্ছেন। এছাড়া হচ্ছে বাজেট ফ্রেন্ডলি প্রাইসিং বা কম প্রাইসের মধ্যে আপনি হচ্ছে এয়ার টিকিট পাবেন। ওকে, কোনো একজন ক্লায়েন্ট যদি জি। আপনাকে রিচ করতে চায় সেক্ষেত্রে সে আপনাকে কিভাবে রিচ করবে? সেই ক্ষেত্রে খুব ইজিলি সে যদি ফেসবুকেও যদি মোভেন্ট্রিপ লিখে সার্চ করে, আই হোপ বাংলাদেশে একটা পেজ অ্যাভেলেবেল আসবে মোভেন্ট্রিপ নামে, সেটা আমাদের পেজ। এছাড়াও সে যদি ফেসবুকে ওয়েবসাইটেও যদি বা গুগলেও যদি মোভেন্ট্রিপ লিখে সার্চ করে, মোভেন্ট্রিপ একটাই ওয়েবসাইট আসবে যেটা হচ্ছে আমাদের ট্রাভেলের। এছাড়াও আপনি চাইলে আমাদের কাস্টমার কেয়ার আছে, কাস্টমার কেয়ার নাম্বারটাও খুব ইজি, 09613234449, এই নাম্বারে ফোন করলে আমাদেরকে রিচ করতে পারে। আচ্ছা, ভেরি নাইস। তো ভাইয়া, আপনি কি শুরু থেকেই আপনার ইচ্ছা ছিল যে আপনি উদ্যোক্তাই হবেন? আপু আসলে ছোটবেলায় কখনো উদ্যোক্তা, তখন এই লাইনটা জানতাম না। অন্টারপ্রেনার এই ব্যাপারটা আসলে তখনও মাথায় কখনোই আসেনি ছোটবেলায়। তবে একটা ইচ্ছা ছিল, জীবনে এমন কোনো কিছু করতে হবে যেটার জন্য হয়তো লাখ লাখ মানুষ না চিনলেও 10 জন মানুষ চিনতে পারবে, অথবা হচ্ছে আমি কারো হয়ে কাজ করতে পারবো না। কজ কারো হয়ে কাজ করলে দেখা যায় হিউমিলেট হওয়া লাগে, যে কোনো সিচুয়েশনে অনেক হিউমিলেট হওয়া লাগে। সো তখন একটা ইচ্ছা ছিল যে এমন কিছু করতে হবে, সেটা এবার বিজনেস হোক বা যে কোনো কিছু, যাতে অ্যাটলিস্ট আমি আমার মতো করতে পারি। যদি হিসেব করি, ছোটোবেলায় আমি অনেক অলস ছিলাম, প্রচণ্ড ঘুমানোর একটা ইয়ে ছিল। সো আমি সবসময় চিন্তা করতাম এমন কোনো কিছু করতে হবে যেখানে আগে ঘুমটাকে প্রায়োরিটি দিয়ে তারপর আমি কাজ করতে পারবো। সো তখন আসলে এন্টারপ্রেনার বা বিজনেস করার কোনো প্ল্যান তখন ছিলই না। আচ্ছা, আমি একটু আপনার বর্তমান ব্যস্ততা তো অবশ্যই জানবো, তবে তার আগে আপনার শৈশব কোথায় কেটেছে, পড়াশোনা, এগুলো যদি আপু শৈশব সম্পূর্ণভাবে ঢাকাতেই। বাবা চাঁদপুরের, মা ফরিদপুরের, বাট জীবনে চাঁদপুরে হয়তো একবার গিয়েছি, ফরিদপুরে সম্ভবত একবার, তাও কোনো একটা কাজিনের বিয়ের পারপাসেই। আর এছাড়া ঢাকাতেই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অল ওভার সব ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে সব কিছুই ঢাকাতে, এবং মিরপুরটাই হচ্ছে সবচেয়ে বড় প্রাণকেন্দ্র ছিল। জন্ম মিরপুরে, স্কুল মিরপুরে, কলেজও মিরপুরে ছিল, জাস্ট ভার্সিটিটা মিরপুরের বাইরে ছিল। এছাড়া সব কিছুই হচ্ছে মিরপুর ঢাকা বেসিস ছিল, কোনো কিছুই বাইরে ছিল না। আচ্ছা, যখন আপনি ইউনিভার্সিটি লাইফে ছিলেন, তার মানে কি আপনি তখন থেকেই ভাবছিলেন যে আমি পড়াশোনাটা শেষ করে আমি বিজনেসেই যাব? আপু আমি একটা জিনিস একটু শেয়ার করি। আমি যখন ক্লাস 10-এ এসএসসি পরীক্ষা দেই, এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি হচ্ছে আমার ফার্স্ট জব করি। ওইটা আমার নেসেসারি ছিল না। লাইক দেখা যায় এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমাদের তখন, এখন হ্যাঁ এখন কিন্তু দেখা যায় 1 মাসের মধ্যে রেজাল্ট দেয়, বাট তখন কিন্তু 3 মাস 4 মাসের মধ্যে রেজাল্ট দিত না। সো আমাদের ফ্রেন্ডরা 2-3 জন প্ল্যান করলো, যেহেতু এসএসসি পরীক্ষা শেষ, সামনে হচ্ছে বন্ধ আছে সব কিছু, ওরা জব করবে। সো ওরা একটা সিভি ড্রপ করলো। সো যেহেতু আমাদের একটা সার্কেল, আমরা 4-5 জন সবসময় একসাথে সার্কেলে থাকতাম, ওরা আমাকে বললো যে আমাকেও সিভি ড্রপ করতে হবে। সো আমি সিভি ড্রপ করি ওদের সাথে, অ্যান্ড আনফর্চুনেটলি কারোই জব হয়নি, আমারই জব হয়। আচ্ছা। সো ওইটা ছিল আমার ফার্স্ট ইনকাম সোর্স। সো ইনকামটা হওয়ার পরে না, ওইটা একটা আলাদা অন্যরকম একটা প্রায়োরিটি দেয় বা একটা আনন্দ কাজ করে। ওইখান থেকে আসলে টুকটাক কিছু কাজ করতাম, যেমন দেখা গেছে একটা টাইমে আমি আসলে ফেসবুকে ভিডিওস মেক করতাম, বাট ওইটা একটা সময় মনে হলো যে এইটা আমার জন্য না। বিকজ এটা হয়তো বা আমি যেভাবে চিন্তা করি বা আমি যেভাবে আমার লাইফটা সেটেল করতে চাই, হয়তো সোশ্যাল মিডিয়া আমার জন্য না। তো ওইটা আমি বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দেওয়ার পরে আসলে আমার এই সেক্টরে আসার তেমন কোনো প্ল্যান ছিল না। বাবা হচ্ছে এই সেক্টরে ছিল একটা টাইমে, মানে উনি ভেরিয়াস কাইন্ড অফ সেক্টরে ছিল, ওটার মধ্যে এটা একটা ছিল। তো সামহাও উনি আমাকে হচ্ছে ওনার একটা ফ্রেন্ড বা থাকে না ভাই ব্রাদার টাইপের, ওনার সাথে মিট আপ করা দেয়। সো আমি এই সেক্টরে জয়েন করলাম। জয়েন করার পরে আফটার 3 মান্থ আমার কাছে মনে হয় এটা একটা ফালতু একটা সেক্টর। এই সেক্টর বলতে আপনি কোনটা বলছেন? ট্রাভেল এজেন্সি। আচ্ছা, ওকে। ট্রাভেল এজেন্সি, বিকজ আমার ফুল ট্রেডটা যদি আমি হিসেব করি তাহলে ট্রাভেল এজেন্সি রিলেটেড। আমার অন্য কোনো সেক্টরে আসলে কোনো মুভিং ছিল, হ্যাঁ ছিল, বাট ওইটা একটা মানে সার্টেন পিরিয়ড, দেখা যায় 1 মাস 2 মাস অথবা উঠতে গেলে 3 মাস, এর বেশি না। তো এই ট্রেডে আসার পর তখন 3 মাস থাকার পর আমার কাছে মনে হয় যে না, এই ট্রেডটা আমার জন্য না, এত জঘন্য এত ফালতু একটা ট্রেড আসলে
কোনো মানুষেরই থাকা উচিত না। বাট যাই হোক, আফটার 3 মান্থ আমি ভাবছি এখানে থাকবো না, বাট সামহাও হয়তো বা কোনো না কোনো বেসিসে হয়তো এখানে আসলে প্রবলেমটা হচ্ছে ট্রাভেল এজেন্সিতে সবচেয়ে ব্যাপার, আপনি যদি হার্ডওয়ার্ক করেন, ডেডিকেশন থাকে অ্যান্ড প্রপার ওয়েতে যদি আপনি সার্ভিস প্রোভাইড করতে পারেন কাস্টমারকে, ইউ হ্যাভ নো আইডিয়া আপনি কেমন পরিমাণ এখান থেকে ভালোবাসা যে পাবেন কাস্টমারকে। লাইক একটা মানুষের ভিসা হয়, যদি আমি আজকের ব্যাপারটা যদি আমি শেয়ার করি, আজকে এক ফ্যামিলির ভিসা হচ্ছে, সুইজারল্যান্ডের ভিসা, সে আমাকে ডিরেক্ট টেক্সট করছে, ভাইয়া ভিসা হয়েছে, আপনি আমার অফিসে আসেন। সো এই যে একটা ভালোবাসা বা এই যে ওনার অফিসে আমি গেলাম, ওনার সাথে একটা অ্যাক্সেস পাওয়া, বা ওনার এই যে একসাথে বসে এক্সাইটমেন্টটা আমার সাথে শেয়ার করা, ওনার সাথে বসে আলাপ করা 2-3 ঘন্টা এটার সাথে কাটায় দেওয়া, মানে এই ভালোবাসাটা আপনি মানে অন্য সেক্টরে আমি জানি না পাওয়া যায় কিনা, বাট এই সেক্টরে আমি পাই। যদি আপনি প্রপারলি প্রোভাইড করতে পারেন সার্ভিস, বা আপনার মধ্যে যদি কোনো মানে উল্টাপাল্টা কোনো চিন্তা না থাকে, ট্রাভেল এজেন্সির মধ্যে দেখবেন 90% মানুষেরই উল্টাপাল্টা চিন্তা। কিভাবে কার থেকে এক্সট্রা টাকা নেওয়া যাবে, এখানে অনেক ব্রোকার আছে, তো এই জিনিসগুলো বাদ দিয়ে প্রোভাইড যদি আপনি মানে প্রপারলি যদি সার্ভিস প্রোভাইড করতে পারে, সেক্ষেত্রে দেখা যায় খুব ভালো। সো এরপর থেকে হচ্ছে এই সেক্টরে তাহলে শুধু ইন্টারন্যাশনাল, এক্স্যাক্টলি শুধু ইন্টারন্যাশনাল। আপু দেশীয় ট্রিপ করার একটা রিজন আছে, যেমন দেখেন আপনি দেশীয় ট্রিপ যদি দেখেন ফেসবুকে, দেখবেন 2500 টাকায় সাজেকে যাওয়া যায়। আমি প্যাকেজ করলে সেই প্যাকেজ হবে 10,000 টাকা। এটা ডিফারেন্সটা হচ্ছে আমার প্যাকেজে স্ট্যান্ডার্ড থাকবে, আপনার সেফটি থাকবে, সিকিউরিটি থাকবে এবং আপনি সব ভালো কিছু পাবেন। বাট 2500 টাকা যে সাজেকের যে প্যাকেজটা, সেই প্যাকেজে আপনি সব পাবেন না। সেখানে আপনি হয়তো ভালো মতো বাসে বসতেও পারবেন না, বাট আমি কিন্তু সেটা দিব না। আমি যে প্যাকেজটা, হিডেন চার্জ একেবারেই পরের ব্যাপার, বাট হিডেন চার্জের আগে থাকে কি, আপনি ট্যুরে যাবেন মানে রিল্যাক্স হবেন, বাট আপনি ওই 2500 টাকার প্যাকেজ নিলে আপনি রিল্যাক্স হতে পারবেন না। ওইটা সকালবেলা রাত্রে রওনা দিবেন, সকালে সাজেকে থাকবেন, রাত্রেবেলা ব্যাক করবেন, সেটা আপনার কখনো রিল্যাক্স হয় না। সো আমরা যে প্যাকেজগুলো করি সেগুলো দেখা যায় হয়তো ট্যুর অনুযায়ী, ট্রাভেল বা ট্যুরিজমের হচ্ছে কিছু রেগুলেশন থাকে, ওই রেগুলেশন ফলো করে যখন আপনি প্যাকেজ করবেন, দেখা যায় প্যাকেজের প্রাইসিংটা বাড়ে বা সব কোয়ালিটি বাড়ে। সো কোয়ালিটি যখন আমরা প্রোভাইড করি, প্যাকেজের প্রাইস বেড়ে যায়, তো ওইটা তখন কাস্টমার নিতে চায় না। কাস্টমারকে বোঝানো পসিবল হয় না। কাস্টমাইজেশনও করেন? এক্স্যাক্টলি, আমরা কাস্টমারদের জন্য হচ্ছে কাস্টমাইজেশন করে থাকি। যেমন দেখা যায় আমরা যখন বিভিন্ন প্যাকেজ সেল করি, যেমন ধরেন বেশিরভাগ বাংলাদেশ থেকে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর বা আদার ন্যাশনালিটির হচ্ছে বিভিন্ন প্যাকেজ নেয়। সো সবাই কিন্তু সেম প্যাকেজ নেয় না, সবাই সেম প্যাকেজ নেয় না। যারা শুধুমাত্র ট্রাভেলটাকে দেখে যে আমাকে যেতে হবে, তারা হচ্ছে আমাদের থেকে নর্মাল প্যাকেজ নিচ্ছে। এর পাশাপাশি নর্মাল প্যাকেজ 3 থেকে 4 রাতের হয়, বাট দেখা যায় যখন আমরা হচ্ছে বিভিন্ন কাস্টমাইজেশন যেমন হয় 6 রাতের প্যাকেজ হয়ে যায়, 10 রাতের হয়, কারো এমন হয় যে আমার এই হোটেলেই থাকতে হবে, আমার এইখানেই থাকতে হবে, আমার ভাই বুর্জ আল খলিফা যেতেই হবে, আমার এই হোটেলটাই লাগবে। সো এই অল ওভার যত কাস্টমাইজেশন আছে ইন্টারন্যাশনালের ক্ষেত্রে, সব ধরনের কাস্টমাইজেশন আমি প্রোভাইড করি। আচ্ছা, পার্সোনালি আপনি কি ট্রাভেল ফ্রিক বা ট্রাভেলিং করতে পছন্দ করেন? পার্সোনালি যদি বলি আপু, অনেক বেশি, কিন্তু আসলে সময় পাই না। যখন আসলে এই ট্রেডে ওরকম ভাবে ছিলাম না তখন পারছি, বাট এখন আসলে হয় না। বাট পার্সোনালি আমি খুব ট্রাভেল ফ্রিক। এন্ড মানুষ ট্রাভেল করলে হয়তো 2 দিন 3 দিন, বাট আমি ট্রাভেল করলে মিনিমাম 10 থেকে 12 দিন, এর আগে হবে না। বিকজ এক্সপ্লোর করাটা খুব ইম্পর্টেন্ট। যে এই সেক্টরটা আপনি আসতেই চাননি, সেখানে এই সেক্টরটাই কিভাবে আপনার আসলে চলে আসলেন? এই সেক্টরে আসলে মেইন ব্যাপারটাকে দেখেন, এই সেক্টর আসলে 3টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে ট্যুরিজম, একটা হচ্ছে স্টুডেন্ট, আর একটা হচ্ছে ম্যান পাওয়ার। সো দেখেন এই সেক্টর ট্যুরিজম, স্টুডেন্ট এবং ম্যান পাওয়ারের মধ্যে সবচেয়ে বড় প্রবলেমটা হয় ম্যান পাওয়ারে। বিকজ ম্যান পাওয়ারে দেখা যায় সব ধরনের শ্রেণীর মানুষ থাকে। স্টুডেন্টে জাস্ট স্টুডেন্টরা থাকে, ট্যুরিজমে সব ধরনের শ্রেণী থাকলেও একটা ক্যাটাগরি মানুষ থাকে যাদেরকে আপনি যদি প্রপার সার্ভিস প্রোভাইড করেন, সে আপনার থেকে এবার ওটা চার্জ যতটুকুই হোক না কেন সে নিবে, বিকজ সে হ্যাসেল ফ্রি থাকতে চাচ্ছে। যেমন দেখেন ট্যুরিজম সেক্টরে যে ব্যাপারটা, এখানে কিন্তু সব ক্যাটাগরি মানুষ আপনি হয়তো পাবেন না প্রপারলি। যেমন দেখবেন কর্পোরেট অফিসের কিছু মানুষ বা সে প্রাইভেট সার্ভিস হোল্ডার, সে হয়তো মাসে 2 দিন বা 3 দিন ছুটি পাচ্ছে, সে আপনার সাথে ট্রাভেল করতে চাচ্ছে, এই টাইপের। সো দেখা যায় কি একটা টাইমে এটাতে একদমই বোরিং লাগতো, বাট যখন আমি সার্ভিস দেওয়া শুরু করলাম, দেখলাম যে আমি যদি একটু প্রপার সার্ভিস প্রোভাইড করতে পারি বা অন্যদের চেয়ে একটু অন্যরকম সার্ভিস, যেমন ধরেন অন্যদের প্রবলেম যেটা থাকে, আপনার থেকে সে ইনকাম করার জন্য আপনার ভিসা হবে না আমি জানি, বিকজ আপনার যে প্রোফাইল, সেই প্রোফাইলে কখনোই আপনি এই ভিসাটা পাবেন না। বাট আমি আপনার কাছ থেকে ইনকামের জন্য আমি আপনাকে বলতেছি যে আপু আপনি এটা করেন, সমস্যা নেই। তো ওই জিনিসগুলোকে আমি যখন বাদ দিয়ে দিছি, হয়ে যাবে বাদ দিয়ে, যেটা জেনুইন সেইটাই যখন ওয়ার্কআউট করা শুরু করলাম, দেখলাম আমার সাকসেস হিস্টোরি বাড়লো। তো সাকসেস হিস্টোরি বাড়ার পরে না অটোমেটেড রেফারেন্স,
এতে কি ক্লায়েন্ট ডিমোটিভেট হয়ে যায় না প্রথমে? ক্লায়েন্ট আপু ডিমোটিভেটেড হয় না। আচ্ছা। আপনার কজ দেখেন, আপনার ক্লায়েন্ট সবাই না, এইটা আপনাকে ফার্স্টে চিন্তা করতে হবে। সবাই আমার ক্লায়েন্ট না, আমি সবাইকে নিয়ে কাজ করতে পারবো না, আমি তাকে নিয়ে কাজ করব যে আগে আমাকে বুঝবে। আচ্ছা। আপনার প্রফেশনের সাথে এই ভিসা যাচ্ছে কিনা বা আপনার প্রোফাইলে আপনি ভিসাটা পাবেন কিনা এইটা আগে আমাকে বুঝতে হবে, তাহলেই তো আমি আপনাকে সলিউশন দিতে পারবো। আপনি দেখেন, একজন শিক্ষিত মানুষ সে চাইলে তার ভিসা অ্যাপ্লাই করতে পারে, সে কেন আমার কাছে আসবে? আসবে কারণ আমার কাছে একটা এক্সপিরিয়েন্স আছে বা আমার কাছে একটা সলিউশন আছে। সো আপনি আমার কাছে আসলেন, আমি সেই সলিউশন না দিয়ে আমি আপনাকে বললাম হয়ে যাবে, তাহলে লাভটা কি? দিন শেষে আমি আপনার থেকে প্রফিট করলাম, বাট আমি যদি চিন্তা করি ইনিশিয়াল প্রফিট পেলাম, বাট একটা টাইমে গেলে সার্টেন পিরিয়ড পরে কিন্তু আপনি কখনোই আর আমার কাছে আসবেনও না, এবং সেকেন্ড কথা আপনি আমার সম্পর্কে নেগেটিভ রিভিউ দিবেন। সো যাই হোক, আমি যখন একটা পজিটিভ রিভিউ পাওয়া শুরু করলাম এবং দেখা যাচ্ছে যে একজন ক্লায়েন্ট দিয়ে হচ্ছে হিউজ টাইপের রেফার পাচ্ছি, হিউজ ক্লায়েন্ট পাচ্ছি, তখন দেখলাম যে এই ট্রেডটা তো খারাপ না, এবং এই ট্রেডের মধ্যে একটা গেম আছে। এই ট্রেডের মধ্যে গেম যদি বলেন, এই ট্রেডের মধ্যে গেমটা হচ্ছে এয়ার টিকিট, আচ্ছা, হলিডে প্যাকেজ এবং ভিসা। সবচেয়ে বড় গেমটা হচ্ছে ভিসা, যে আপনি যদি বুঝতে পারেন ভিসাটা কিভাবে সাবমিশন করা যায়। দেখেন, ভিসা সাবমিশনের জন্য কিছু রিকোয়ারমেন্ট থাকে, আপনি রিকোয়ারমেন্ট অনুযায়ী সাবমিট করলে কিন্তু আপনার ভিসা হচ্ছে না। বিকজ আগে আপনাকে বুঝতে হবে যে আপনি ভিসার জন্য এলিজিবল কিনা। আপনি ভিসা সবাই অ্যাপ্লাই করতে পারবে, বাট ভিসা কয়জন পাচ্ছে? সো এই যে এলিজিবিলিটি চেক করার ব্যাপারটা বা এই যে একটা সলিউশন আপনাকে দেওয়া বা কিভাবে আপনি সাবমিট করতে পারবেন, এই জিনিসটা যখন আমি গ্যাদার করতে পারলাম, আমি ভালো মানুষকে হচ্ছে প্রোভাইড করতেছি। যখন দেখা যায় আমার 100 জনের জায়গায় আমি 10 জনকে সার্ভিস দিচ্ছি, বাট এই যে 10 জন যে কাস্টমার, এটা কিন্তু বেজ হয়ে যায় অটোমেটেড। তখন দেখা যায় কি আমার কল দিয়ে বলা লাগছে না যে আপু প্লিজ আপনি আমার থেকে সার্ভিস দেন, সে উল্টা আমাকে আরেকজনের কাছে রেফার করতেছে, ভাইয়া প্লিজ আপনি আমার কাজটা করে দেন। তার মানে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে সততা এবং বিশ্বাসটাকে আসলে পুঁজি করে। হ্যাঁ, যখন আমি দেখলাম যে সত্যতা দিয়ে আমি ভালো কাস্টমার পাচ্ছি, একটা বেস ক্রিয়েট হয়ে যাচ্ছে, এবং এখানে আমার আসলে কোনো মিথ্যা কথা বা এক্সট্রা কোনো কিছু প্রয়োজন হচ্ছে না, আমি ওইখান থেকে হচ্ছে দেখলাম যে এই বিজনেস করা যায়। আপনি যখন এই গেমটা যখন আমি রিড করতে পারলাম যে আপনি প্রপারলি ওয়ার্কআউট করলে বা প্রপার সার্ভিস দিলে, কারণ এই ট্রেডে সবাই চায় প্রপার সার্ভিস। যেমন দেখেন, আপনি যখন একটা প্রফেশনে থাকবেন, আপনি চাইলে অফিসে বসে আমার সাথে কথা বলবেন না, আপনি চাইবেন আপনার অফিসের শেষে আমার আপনার সাথে কথা বলি, তাই না? তো দেখা যায় আমার অফিস আওয়ার্সে আমি আপনার সাথে কথা বলতে পারি না, বাট আপনি যখন ফ্রি হচ্ছেন ওটা রাত হয়ে যাচ্ছে, ওই টাইমে আমি আপনাকে সার্ভিস প্রোভাইড করেছি। আচ্ছা। সো এটা যখন দেখলাম যে না ভালো কাস্টমার আছে, এখানে ভালো প্রফিট আছে, তখনই হচ্ছে এই বিজনেসে আসা, এই হচ্ছে ব্যাপার। সো এখন আমাকে চাইলেও আর অন্য কোনো দিকে মুভ করতে পারবো না, এই হচ্ছে ব্যাপার। তার মানে আপনি এখন এনজয় করছেন? এক্স্যাক্টলি, এখন অনেক বেশি এনজয় করছি। আচ্ছা, তাহলে নতুন যদি কোনো উদ্যোক্তা বা হতে পারে আপনার কোনো ভাই ব্রাদার রিলেটিভস এখন যদি এই ইন্ডাস্ট্রিতে আসতে চায়, আপনি তাকে 3টা কি টিপস দিবেন? প্রথম টিপস দিব, আপনি লোভ করা যাবে না। আচ্ছা। কারণ যখনই আপনি লোভ করবেন এই ট্রেডে, ইনিশিয়ালি আপনার প্রফিট হবে, সেকেন্ড টাইম আপনার কিছুই পাবেন না। সেকেন্ড ব্যাপার হচ্ছে, 1-2টা ভিসা অ্যাপ্লাই করতে পারা বা অনলাইন থেকে টিকিট করেই যদি নিজেকে ভাবি যে আমি সব কিছু পারি, তাহলে আপনি শেষ। কারণ এই ট্রেডে বুঝার ব্যাপার, সলিউশন বের করার ব্যাপার, এবং প্রবলেম হলে সেটাকে আপনার ফেস করতে হবে। সো ফার্স্টেই সেকেন্ড যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনাকে ধীরে সুস্থে সকল জিনিসগুলো আগে বুঝে নিতে হবে। লাইক এখন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে, কেউ একটা ভিসা অ্যাপ্লাই করতে পারলে সে ভাবে সে ভিসা এক্সপার্টিস হয়ে গেছে, সে ট্রাভেল এজেন্ট হয়ে গেছে। সো এটা চিন্তা করা যাবে না। থার্ড ব্যাপার হচ্ছে প্রপার সার্ভিস। সে রাত হোক বা দিন হোক, ট্রাভেলের মধ্যে আপনি ট্রাভেল এজেন্সির যখন বিজনেস করবেন, আপনি দিন বা রাতকে আপনি চিন্তা করতে পারবেন না। রাত 3টার সময় এক্স্যাক্টলি 24/7 এমনও হয় যে কাস্টমার এয়ারপোর্টে চলে গিয়েছে, রাত 3টার সময় ফোন দিছে, আপনাকে ফোন রিসিভ করতেই হবে। আপনি যদি তখন ঘুমান, আপনার কাস্টমার শেষ, আপনার বিজনেস ওইখানেই শেষ, স্টপ, টোটালি স্টপ। সো এই বিজনেসে আসতে হলে আগে ফার্স্ট অফ অল আপনাকে লোভ করা যাবে না। সেকেন্ড কথা হচ্ছে, প্রপার সার্ভিসের জন্য আপনি ঘুমাইতে পারবেন, এটা আগে আপনাকে চিন্তা করতে হবে, এবং আপনাকে সম্পূর্ণ জিনিস জানতে হবে। জাস্ট একটা ভিসা অ্যাপ্লাই করে আমি ভিসা এক্সপার্টিস হয়ে গেছি, এটা চিন্তা করা যাবে না। আমার খুব মজা লাগছে এটা শুনে যে একটা ঘুম কাতুরে মানুষ, যেটা আপনি ফার্স্টে বললেন যে আপনি ঘুমাতে ভালোবাসতেন। আপনি বিলিভ করবেন না, আগে আমি যেই পরিমাণ ঘুমাতাম, আমার যে একটা মানে এমনও ছিল যে যেখানে সবাই 10টার সময় উঠে গেছে, আমি দুপুর 2টার আগে, মানে এমনও হয়েছে রাত্রেবেলা আমি গেম খেলতেছি, সকালবেলা আমি ঘুম থেকে করতে পারতেছি না, এরকম। মানে যেখানে মানুষ রাত্রে ঘুমায়, আমি সেখানে সকালে ঘুমাচ্ছি, এরকম হয়ে গেছিল। সেইখান থেকে এখন চেঞ্জ হয়ে এমন হয় কোনোদিন ঘুমাচ্ছি না। সেটা কিভাবে হলো এই পরিবর্তন? আপু এইটা তো আসলে দেখেন, সবাই টাকার পিছেই দৌড়ায়, সবাই টাকার পিছে দৌড়ায়। যখন মানুষ প্রফেশনে এসে পড়ে, তখন প্রফেশন থেকে একটা আপনার রেসপন্সিবিলিটিস থাকেই।
যেমন আমি চাইলেই কিন্তু ফোন অফ করে ঘুমাতে পারি, বাট এখন আমাকে চিন্তা করতে হয় আমি একটা রেসপন্সিবিলিটি নিয়ে নিয়েছি। আমার কাস্টমার যদি কোনো প্রবলেম ফেস করে সেটা আমাকে সলভ করতেই হবে। যেমন দেখেন, আমি যদি খুব ক্লিয়ারলি বলি, এই কিছুদিন আগেই আপনার কাস্টমার হচ্ছে, মানে আমার যে ক্লায়েন্ট, সে হচ্ছে পরদিন সকালবেলা এম্বাসি ফেস করবে, তার ডকুমেন্টে একটা প্রবলেম হয়েছে, কোনো একটা প্রবলেম, বাট সেই প্রবলেমটা উনারই। আমি চাইলেই কিন্তু আমার সাইড থেকে আমি কিন্তু ওনাকে ইগনোর করে বলতে পারি যে আপু এটা আপনার ডকুমেন্টেশন প্রবলেম। তখন অলমোস্ট 11:30 বাজে, আমার বাসা মিরপুর, উনি থাকে উত্তরা। ওই মোমেন্টে আমি চাইলে আমার কোনো এমপ্লয়িকে পাঠায় কিন্তু ডকুমেন্টটা সর্ট আউট করতে পারি, বাট না, আমি ওই টাইমে, তখন অলমোস্ট 11:10 বাজে, ওই টাইমে আমি অফিসে গেছি, আমার কোনো এমপ্লয়িকেও নক করিনি, আমি যে ডকুমেন্ট রেডি করে আমি নিজে যে দিয়ে বাসায় আসছি 1:30টার সময়। সো এই যে সার্ভিসের যে ব্যাপারটা, এখন আমি কিন্তু চিন্তা করিনি উনি আমাকে এক্সট্রা টাকা দিচ্ছে। এক্সট্রা টাকার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি ওনাকে সার্ভিসটার যে প্রোভাইড করলাম, ওই সার্ভিস থেকে উনি আমার ফার্স্ট কাস্টমার ছিল। ওনার থেকে আমি এখন অলমোস্ট কিন্তু 3টা কাস্টমার অলরেডি, যদি আমি চিন্তা করি, এই 11 দিনের মধ্যে আরও পেয়ে গেছি। সো এটা তো আমার সার্ভিসের জন্য। সো এখন সার্ভিস প্রোভাইড না করলে আপনি কাস্টমার পাবেন না, ওই ঘুম এমনি হারাম হয়ে যাবে। ডেফিনেটলি। তবে আমি যদিও আমি কোয়েশ্চেনের আনসারটা পেয়ে গিয়েছি, তাও একটু জিজ্ঞেস করব যে মার্কেটে তো আসলে আরো অনেক ট্রাভেল এজেন্ট বলেন, বা এখন দেখা যায় যেই ভিসা করতে পারে সেই ছোটখাটো একটা কোম্পানি Agency দিয়ে ফেলে। গিয়েছে। তো কেন মানুষ আসলে 8-10টা কোম্পানি থেকে মুভ এন্ড ট্রিপকে কেন সিলেক্ট করবে বা চুজ আচ্ছা, করবে? এইটার মেইন ব্যাপার দেখেন, মার্কেটে অনেক বড় বড় এজেন্সি আছে, Right. অনেক ছোট ছোট এজেন্সি আছে। আপনি বড় এজেন্সিগুলোকে কল দেন, সে ফোন পিক করবে না। আচ্ছা। আপনি টানা 3 দিনেও দেখবেন প্রপারলি রিচ করতে পারছেন না, বা রিচ করতে পারলেও সে বলবে ভাই আমি জানাচ্ছি, আই উইল লেট ইউ নো, আমাকে একটু সময় দিন, সেইটা বললো। আচ্ছা, আপনি আমার কাছে এটা পাবেন না। আপনার সাথে যদি আমার কথা হয়, যদি আমার মনে হয় যে না আমি আপনাকে নিয়ে কাজ করতে পারবো, আমি আপনাকে শেয়ার করব এইভাবে। বাট যদি আমার কাছে মনে হয় যে না আমি এই জিনিসটা জানি না বা আমি এই কাজটা করতে পারবো না, আমি আপনাকে ফার্স্টেই কিন্তু মানা করে দিব। আচ্ছা, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আপনি অন্য কোম্পানিতে যে সার্ভিসটা পাবেন সেই সার্ভিস আপনি আমার এখানে পাবেন না, তার চেয়ে অনেক ভালো সার্ভিস পাবেন। কেন সার্ভিসটা ভালো পাবেন? আপনি অন্য কোম্পানিতে যদি দেখেন, আপনি রিচ করতে পারবেন এমপ্লয়ি পর্যন্ত। আপনি আমার অফিসে যদি চিন্তা করেন, এমপ্লয়ের চেয়ে বড় রিচ আমাকে করতে পারবেন আপনি। কারণ আমার কোম্পানিতে যে ব্যাপারটা দেখেন, এমপ্লয়ি কিন্তু আমার অনেকগুলো আছে, বাট অল ওভার ওয়ার্ক যে ঠিকঠাকভাবে হচ্ছে কি না, বা ইন দ্য ইন্ডে কাস্টমারের যে রিভিউটা নেওয়া বা কাস্টমারের সাথে প্রপার কাজটা হলো কি না, অল ওভার কিন্তু আমি কিন্তু হ্যান্ড ওভার করি লাস্টে। যেমন দেখা যায় আমার অফিসে সবাই একটা কমপ্লেন এমপ্লয়ীদের, ভাই অফিসে সবাই আসলে আপনার রুমে কেন আগে যাবে, আগে আমার রুমে আসবে। বাট আমার কথা, সে যখন আমার অ্যাক্সেস পাচ্ছে তার মানে কি, সে সব কিছুর অ্যাক্সেস পাচ্ছে। এমপ্লয়ি সব কিছু নাও জানতে পারে, আমি সব কিছু জানি। আমার অ্যাক্সেস পাওয়াটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আচ্ছা, এছাড়াও আরেকটা ব্যাপার হচ্ছে দেখেন, অনেক এজেন্সি আছে, অনেক ধরনের পোস্ট করে, এই ভিসা ওই ভিসা, এই ভিসা ওই ভিসা। আপনি ট্রাস্ট মি, আমি কারোর নাম বলবো না, আপনি জাস্ট একটা কল দিয়ে দেখেন না, উনি ওটাকে বলতেই পারবেন, আপনার সাথে শেয়ারই করতে পারবেন, জাস্ট ফোনের পর ফোন পাস হবে, একটা ফোনের পর একটা ফোন পাস হবে। বাট আমি যেটা বলবো যে আমি এই কাজ করি, আপনি হোয়াট এভার, এটা ইউকে থেকে শুরু করেন, ইউএসএ বলেন, কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, সেনজেনের যে কোনো কান্ট্রির কথা বলেন, উইদাউট এশিয়া, বিকজ এশিয়ার কাজটা আমি খুব রেয়ার কাজ করি, যেইটাই বলেন না কেন 100% আপনি সলিউশন আমার কাছে পাবেন যে কোন ভিসা কীভাবে অ্যাপ্লাই করা যাচ্ছে। এবং তার চেয়ে সবচেয়ে বড় একটা ব্যাপার যেটা আমি বলবো, সেটা হচ্ছে আপনার ডকুমেন্টেশন রেডি করা বা প্রপার সার্ভিস। আমি একটু আগে মনে হয় আপনাকে বলেছিলাম যে এমনও হয়েছে ক্লায়েন্টের সকালবেলা অ্যাম্বাসিতে ডকুমেন্ট সাবমিট করতে হবে, সেইখানে আমি রাত 1:30 পর্যন্ত ওনাদের সাথে বসে কফি হাউসে বসে ওনাদের ডকুমেন্ট আমি ওনাদেরকে হ্যান্ড ওভার করতেছি। আপনি আমাকে বলেন দেশের কয়টা এজেন্সি এটা সে দিবে? বর্তমানে আপনি দেখবেন বিভিন্ন এজেন্সি 6টার সময় যদি ক্লোজ হয়, আপনি 6টা একে ওকে ফোন দিয়ে পাবেন না, সে আপনাকে ডিরেক্ট বলবে স্যার আমাদের অফিস ক্লোজ, আপনি আমার কাছে এটা পাবেন না। আমার ক্লান্ততা থাকুক বা যেটাই থাকুক, আমি হয়তো আপনাকে বলবো যে আমি আপনাকে 10 মিনিট পরে কল দিই, বাট আমি 100% আপনাকে কল দিব। সো যদি আপনি সার্ভিসের কথা চিন্তা করেন বা প্রপার ইনফরমেশনের ব্যাপারটা যদি চিন্তা করেন বা এক্সপার্টিসের কথা চিন্তা করেন, আপনি সব কোম্পানিতে যেটা পাবেন ইনশাল্লাহ আমার কাছে পাবেন। আচ্ছা, তো 5 বছর পর আপনি নিজের টিম এবং ব্র্যান্ডকে কোথায় দেখতে চান? 5 বছর পরে আসলে যদি চিন্তা করি, সেটা সর্বপ্রথম চিন্তা হচ্ছে আমি চাই এমন একটা কোম্পানি রেডি করা, বা এমন যেটা আমার ভিশন বা মিশন যেটা বলতে পারেন আপনি, সেটা হচ্ছে যে মুভ এন্ড ট্রিপ একটা অনলাইন এবং হচ্ছে লজিস্টিক এবং ট্রাভেল এজেন্সি বেসিস কোম্পানি করা, যেখানে মানুষ ঘরে বসে হচ্ছে সকল সুযোগ সুবিধা পাবে।
এটা হচ্ছে আমার মেইন থিমটা। যেমন ধরেন এখনকার বর্তমানে যে প্রবলেমটা হয়, মানুষকে হচ্ছে অফিসে আসতে হয় ভিসার জন্য। খুব রেয়ার পার্সন থাকে যারা আসে না, বাট 90% মানুষ কিন্তু অফিসে আসতে হয়। বাট আমার ভিশনটা হচ্ছে এমন কিছু ক্রিয়েট করা, যেই সার্ভিসটা আমি এখন নিজে দিচ্ছি, সেই সার্ভিসটাই হচ্ছে রেডি করে রাখা, যে কোনো কাস্টমারের একটা ডকুমেন্টেশন দরকার বা কোনো কাস্টমার ভিসাটা করবে বা একটা প্যাকেজ নেবে, সেটা তাকে হোম টু হোম পৌঁছে দেওয়া, যেটাকে ডোর টু ডোর যেটা পৌঁছে দেওয়া। যেমন রাইট নাও যদি আমি বলি, আমি এখন যে সামিট নিয়ে কাজ করলাম সুইজারল্যান্ডে, সেটাতে কিন্তু আমি সেম এই কাজটাই করেছি, ডোর টু ডোর যেটাকে বলে। ক্লায়েন্টের কিন্তু অফিসে ভিজিট করতে হয়নি, আমি সেটা কিন্তু আমি হোক বা আমার এমপ্লয়ি হোক, সেটা কিন্তু আমি ডোর টু ডোর তাদেরকে পৌঁছে দিয়েছি। এই সেম জিনিসটাই যে আমি 5 ইয়ার্সের মধ্যে এমনভাবে রেডি করা যেটা মানুষ ডোর টু ডোর ডেলিভারিটা পাচ্ছে অল ওভার, যাতে অনলাইনে বসেই ঘরে বসে সব কিছু করতে পারে। আশা করি তরুণ উদ্যোক্তারা আপনার গল্প থেকে অনেক অনুপ্রাণিত হবে। আমরা প্রায় শেষের পথেই চলে এসেছি শোয়ের। ভাইয়া অসংখ্য ধন্যবাদ আমাদের শোতে অংশগ্রহণ করার জন্য। ইনশাল্লাহ নেক্সটে আমরা আপনাকে আবারও পাবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমাদের শো আজকে এখানেই শেষ করব। তবে শো থেকে বিদায় নেবার আগে আরও একবার বলতে চাই, সর্বশেষ আপডেটটি পেতে সবার আগে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে হবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী পর্বে আবারও কোনো অতিথির সাথে দেখা হবে, অবশ্যই তার নিজস্ব কোনো গল্প নিয়ে, তার সংগ্রামের কথা শুনবো এবং আমরা আরও সাহস নিয়ে সামনে এগিয়ে যাব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বন্নি সাইন আউট করছি আজকে এখান থেকে। থ্যাংক ইউ সো মাচ।